প্রিয় শিক্ষার্থী, আমি তুষারকান্তি ব্যানার্জি, প্রভাষক পদার্থবিজ্ঞান, পলাশবাড়ি কলেজ, নীলফামারী। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। আমরা 9-10-এ স্থির তড়িৎ কি সে সম্পর্কে জেনেছি যে স্থির তড়িৎ মূলত যে একাধিক বস্তুর মধ্যে সংঘর্ষের কারণে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে এই তড়িতের সৃষ্টি ঘটে। যেহেতু এটা কোনো পরিবাহীর মাধ্যমে সংযুক্ত থাকে না, তাই যেখানেই সৃষ্টি হয় সেখানেই রয়ে যায় বলে এর নাম হয় স্থির তড়িৎ। তো আমরা বোর্ডে শুরুতে দেখতে পাচ্ছি চার্জ। চার্জ কি? চার্জ সম্পর্কে জানা তাড়িৎ-আহিতকরণ অর্থাৎ চার্জিতকরণ বিষয়টা কি জিনিস। যদি আমরা একাধিক বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটাই তাহলে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে এক প্রকার অদৃশ্য শক্তির উৎপত্তি হয়, যার কারণে বস্তুগুলো পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করার সামর্থ্য লাভ করে। এই ঘটনাটাকে বলা হয় তাড়িৎ-আহিতকরণ বা চার্জিতকরণ। যে বস্তুগুলোর মধ্যে এই আকর্ষণ বা বিকর্ষণের সৃষ্টি হয় এই বস্তুগুলোকে চার্জিত বস্তু বা তাড়িৎ-আহিতকরণ বস্তু বলা হয়। এখন আমরা জানব চার্জ কি। চার্জ যার উপস্থিতিতে একাধিক বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করার সামর্থ্য লাভ করে তাকেই সাধারণত চার্জ বলা হয়। চার্জ আসলে ওই অদৃশ্য শক্তি যার কারণে বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের শক্তির উদ্ভব ঘটে। তাহলে চার্জ কি আমরা জানলাম। চার্জ হচ্ছে যার উপস্থিতিতে বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করার সামর্থ্য লাভ করে। স্থির তড়িৎ, চলতড়িতের সৃষ্টি হয়, তাড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, তাড়িৎ চৌম্বকত্বের সৃষ্টি হয়, তাড়িৎ চৌম্বক ভ্রামকের সৃষ্টি হয়, তাকেই মূলত চার্জ বলা হয়। এরপর আমরা জানবো চার্জের কোয়ান্টাইম কি জিনিস। এই পৃথিবীতে সকল বস্তুর মোট চার্জ একটি ন্যূনতম চার্জের গুণিতক আকারে ধরা হয়। এই ন্যূনতম চার্জটি মূলত হলো ইলেকট্রন এবং প্রোটনের চার্জ। তাহলে একটা বস্তুতে মোট চার্জ হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের যে চার্জ আছে আমরা সেটা সবাই জানি যে ইলেকট্রনের কথা যদি জানি E-1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব। এই যে চার্জটি আছে এই চার্জটির পূর্ণ গুণিতক হচ্ছে ওই বস্তুর চার্জের সমান। তাহলে সেই পূর্ণগণিতক চার্জটি হচ্ছে আমরা সাধারণত গাণিতিকভাবে Q সমান A নিই। এই E হচ্ছে ইলেকট্রনের চার্জ অর্থাৎ ন্যূনতম চার্জ, আর N হচ্ছে ওই পূর্ণ সংখ্যাটি। কোনো বস্তুতে ভগ্নাংশ আকারে চার্জ থাকতে পারে না। এটি হচ্ছে চার্জের কোয়ান্টাইম। তাহলে একটি বস্তুতে মোট চার্জ একটি ন্যূনতম প্রকৃতিতে ন্যূনতম চার্জের পূর্ণ গুণিতক আকারে বিদ্যমান। এই ন্যূনতম চার্জটি হচ্ছে ইলেকট্রনের চার্জ। একেই বলা হচ্ছে চার্জের কোয়ান্টাইম। চার্জের সংরক্ষণশীলতা কি? আমরা শক্তির সংরক্ষণশীলতা জানি, শক্তির নিত্যতার সূত্র জানি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। ঠিক সেরকমই চার্জের সংরক্ষণশীলতা রয়েছে। চার্জের সংরক্ষণশীলতা কি? যদি আমরা কাচদণ্ডকে রেশমিক কাপড় দ্বারা ঘষি তাহলে দেখা যায় যে ইলেকট্রন কাচদণ্ড থেকে রেশমিক কাপড়ে স্থানান্তরিত হয়, ফলে কাচদণ্ডে ধনাত্মক চার্জ এবং রেশমিক কাপড়ে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। আসলে ঘটনা কি তাই? আসলে চার্জের সৃষ্টি হয় না, বরং ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে এই যে চার্জ সৃষ্টি হলো এটি যদি আমরা সমষ্টি করি তাহলে মোট চার্জের সমান হয়। তাহলে দেখা যাচ্ছে যে চার্জের সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, চার্জ শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে। তাহলে মোট চার্জটি কি থাকতেছে? একই থাকতেছে। এই ঘটনাটিকে বলা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। তাহলে আমরা বলতে পারি সামারি আকারে যে একাধিক বস্তুর মধ্যে চার্জের স্থানান্তর ঘটে কিন্তু চার্জের সৃষ্টি বা ধ্বংস হয়নি। এই ঘটনাটাকে বলা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। বিন্দু চার্জ। এরপরে আমরা চার্জের সংরক্ষণশীলতা গেলে এরপর আমরা জানবো বিন্দু চার্জ কি। কোনো বস্তু
চার্জ যদি মানে চার্জিত বস্তুর আকার যদি খুব ছোট হয়, ক্ষুদ্র হয়, তাহলে সেই বস্তুর চার্জকে আমরা বিন্দু চার্জ বলতে পারি। সাধারণত দুইটি চার্জিত বস্তুর আকার যদি তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় ক্ষুদ্র হয় অর্থাৎ বিন্দু আকারের হয়, তাহলে ওই বস্তুদ্বয়ের চার্জকে আমরা বিন্দু চার্জ বলে থাকি। আমরা কেন বিন্দু চার্জ সংজ্ঞাটি জানলাম, কারণ এরপরেই আছে আমাদের কুলম্বের সূত্র ও ব্যাখ্যা। তো কুলম্বের সূত্রটি মূলত বিন্দু চার্জ নিয়েই আলোচনা করা হয়েছে। তো বিজ্ঞানী কুলম্ব যে সূত্রটি দেন চার্জের, সেই সূত্রটি আসলেই কিন্তু মহাকর্ষ বলে তোমরা যে সূত্রটি জানো তারই কিন্তু কিছুটা অনুরূপ। আচ্ছা, ওখানে জাস্ট ভরের কথা বলা আছে, এখানে চার্জের কথা নিয়ে আসবে। আমরা এই পার্থক্যটা একটু পরে আলোচনা করব। তো শুরুতেই আমরা কুলম্বের সূত্র। নির্দিষ্ট মাধ্যমে দুইটি চার্জিত বস্তুর মধ্যে বা দুইটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কুলম্বের সূত্রটি কি? যে নির্দিষ্ট মাধ্যমে চার্জিত বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জিত বস্তু দুটির সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আমরা এর ব্যাখ্যাটি, গাণিতিক ব্যাখ্যাটি দেখব। কুলম্বের সূত্রের ব্যাখ্যা। কুলম্বের সূত্রের ব্যাখ্যা। মনে করো এখানে Q1 এবং Q2 মানে দুইটি চার্জ আছে। কেন্দ্র থেকে এদের দূরত্ব যথাক্রমে d এবং চার্জ দুটি শূন্য মাধ্যমে অবস্থান করতেছে। তাহলে এই দুইটি চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের সৃষ্টি হবে বা কুলম্ব বলের সৃষ্টি হবে, সেই বল হচ্ছে চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তারপর বলা হচ্ছে এই আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জদ্বয়ের সংযোগ সরলরেখার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এটাকে যদি সমন্বয় করি তাহলে পাই F সমানুপাতিক Q1 Q2 ভাগ হচ্ছে d স্কয়ার। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা একটি ধ্রুবক পাবো। আমরা এটা সবাই জানি যে F সমান k ধরা হয়, সমানুপাতিক Q1 Q2 ভাগ d স্কয়ার। তাহলে এই k এর মান হিসেব করে যেটা আমরা পেয়েছি সেই মানটি হচ্ছে F সমান 1 ভাগ 4 পাই এপসাইলন নট Q1 Q2 ভাগ d স্কয়ার। এটি হচ্ছে মূলত কুলম্বের সূত্র। F সমান, তাহলে আমি সূত্রটা আবার লিখি, F সমান 1 ভাগ 4 পাই এপসাইলন নট Q1 Q2 ভাগ হচ্ছে d স্কয়ার। একে আমাদের কুলম্বের সূত্র বলা হয়। এখানে এপসাইলন নট হচ্ছে আমাদের চার্জ দুটি যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমের ভেদনযোগ্যতা বলা হয় বা ভেদ্যতা বলা হয়। এপসাইলন নট যদি অন্য কোনো মাধ্যম বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হয় তখন শুধুমাত্র ইপসাইলন ব্যবহার করা হয়। ইপসাইলন ব্যবহার করা হয়। এই ইপসাইলন সমান আবার লেখা যায় ইপসাইলন নট কে। কেটা হচ্ছে ওই যে মাধ্যমটা থাকবে তার একটি ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে সাধারণত। তাহলে এই ইপসাইলন নটের মানটি হচ্ছে আমরা জানি 8.85 গুণন 10⁻⁻12। এর এককটা হচ্ছে কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। এই মানটি যদি আমরা এখানে বসাই তাহলে যে মানটি পাই 9 গুণন 10⁹ Q1 Q2 ভাগ হচ্ছে d স্কয়ার। এটাই হচ্ছে আমাদের
কুলম্বের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। আচ্ছা, যদি শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হয় তাহলে আমরা এই এপসাইলন নট কে ইউজ করব। তাহলে কেটা ওই যে মাধ্যমটা থাকবে তার একটি ধ্রুবক, সে মানটি অবশ্যই আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য দেয়া থাকবে। এরপর আমরা চার্জের এককের কথা বলা হয়েছে। চার্জের এককের সংজ্ঞাটি আমরা এখান থেকেই দিতে পারি, বলতে পারি যে দুইটি সমধর্মী চার্জ, সমমানের চার্জ, দুইটি সমধর্মী চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করলে তাদের মধ্যে যদি 9 গুণন 10⁹ নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে একটি একক চার্জের সৃষ্টি হয়। এই একক চার্জকে বলা হচ্ছে 1 কুলম্ব। তাহলে কি বললাম সংখ্যাটাই, যে দুইটি সমজাতীয় সমমানের চার্জ পরস্পরে হতে 1 মিটার দূরে অবস্থান করলে তাদের উপর যদি 9 গুণন 10⁹ নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে একক চার্জের সৃষ্টি হয়। এই প্রত্যেকটি একক চার্জকে বলা হচ্ছে 1 কুলম্ব চার্জ। এই চার্জের একক তাহলে আমরা জানলাম কুলম্ব। এরপর আমরা আলোচনায় যাব তড়িৎ ক্ষেত্র কি জিনিস। তড়িৎ ক্ষেত্র আমি একটা উদাহরণ দেই, যে আমরা এলাকা ভিত্তিক অনেকে নিজের ক্ষমতা জাহির করে থাকি। তার মানে আমরা বলি যে আমার অমুক এলাকায় আমার বাড়ি, তার মানে ওই এলাকায় আমার নিজস্ব একটা প্রভাব থাকে। তাহলে এই প্রভাবটা ওই এলাকাটা, ওই ক্ষেত্রটায়, ওই এলাকাকেই বলা হচ্ছে, যদি আমরা বলি ক্ষেত্র, তাহলে ওই ক্ষেত্রটাই হচ্ছে তার প্রভাব বিস্তার করতেছে, তাহলে ওই অঞ্চলটা হচ্ছে তার নিজের এলাকা। ঠিক সেরকম একটা ফ্যান যদি ঘরের মধ্যে ঘোরে তাহলে যে এলাকা জুড়ে আমি এর বাতাসটা পাবো সেই এলাকাটি হচ্ছে ওই ফ্যানটার ক্ষেত্র। এছাড়া আমরা যদি একটা চুলার পাড়ে যাই তাহলে চুলার কাছাকাছি যে অঞ্চল জুড়ে এর গরম অনুভব হবে সেই অঞ্চলটাই হচ্ছে চুলার ক্ষেত্র। তাহলে তোমরা বোঝা যাচ্ছে যে ক্ষেত্র বলতে একটা অঞ্চলকে বোঝাচ্ছে, আর যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে একটা চার্জিত বস্তুর অঞ্চলকে বোঝাচ্ছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কথা যদি আমরা বলি, তড়িৎ ক্ষেত্র, এখানে একটা আমরা চার্জিত বস্তু রাখলাম, তাহলে এই চার্জিত বস্তু তার চারিদিকে যে অঞ্চল জুড়ে এর আকর্ষণ বা বিকর্ষণ প্রভাব বিস্তার করবে সেই অঞ্চলটাই হচ্ছে ওই চার্জিত বস্তুর ক্ষেত্র, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। তাহলে একটা চুম্বককে যদি রাখি তাহলে একটা চুম্বক তার চারিদিকে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কি, যে একটা চার্জিত বস্তু তার চারিদিকে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করে তাকেই বলা হচ্ছে ওই চার্জিত বস্তুটির তড়িৎ ক্ষেত্র বা চার্জিত ক্ষেত্র। এখন তড়িৎ প্রাবল্য কি জিনিস, এই যে আমি একটা তড়িৎ ক্ষেত্র পেলাম, এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে, আমি যে কোনো একটা বিন্দুতে ধরি যদি এ বিন্দুতে এটি একক ধনচার্জ স্থাপন করি তাহলে তার উপর যে বল ক্রিয়া করবে তাকেই বলা হবে ওই ক্ষেত্রের দরুন ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা কি, তড়িৎ প্রাবল্য একটি ধনচার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করলে তার উপর একটি বল ক্রিয়া করবে। তাহলে একটি একক ধনচার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে প্রয়োগ করলে সেটি একটি বল অনুভব করে, তাকে ওই ক্ষেত্রের দরুন ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলা হয়। তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধরি নেই যে একটা কিউ পরিমাণ ধনচার্জকে তড়িৎ ক্ষেত্রে এ বিন্দুতে স্থাপন করায় সে এফ পরিমাণ বল অনুভব করলো, তাহলে তড়িৎ প্রাবল্য হবে ওই বিন্দুর এফ ভাগ কিউ। এই সূত্রটির সাহায্যে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারবো। আচ্ছা, তড়িৎ প্রাবল্যের আরো একাধিক সমীকরণ আছে, আমরা এগুলো পরে দেখব। তাহলে এর এককটা কি হবে, বলের একক নিউটন, চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে একক হচ্ছে নিউটন কুলম্ব ইনভার্স 1। আচ্ছা, এরপর আছে তড়িৎ বল কি জিনিস, আমরা এখান থেকেই সংজ্ঞা দিতে পারি তড়িৎ বলের, বা এফ ইকুয়াল টু হচ্ছে কিউই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে
একটি ধনাত্মক চার্জ স্থাপন করলে তার উপর যে প্রাবল্যের সৃষ্টি হয়, চার্জ এবং প্রাবল্যের গুণফলকে তড়িৎ বল বলা হয়। তাহলে আমি আরো ভালো করে বলি যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে ধন চার্জ স্থাপন করলে তার উপর তড়িৎ প্রাবল্যের সৃষ্টি হয়। এই প্রাবল্য এবং ধন চার্জের গুণফলকেই বলা হচ্ছে তড়িৎ বল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা এই কুলম্ব বল আর মহাকর্ষীয় বলের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। তাহলে কুলম্ব বল এবং মহাকর্ষ বল, আমি গাণিতিক বিষয়টা দিই। এই যে কুলম্ব বল আমরা দেখলাম যে F সমান 1/4πε0 Q1 Q2 ভাগ হচ্ছে d স্কয়ার। আর মহাকর্ষ বল, কর্ষজ বল, F সমান আমরা জানি G m1 m2 ভাগ হচ্ছে d স্কয়ার। দেখো এই যে দুটো গাণিতিক রূপ, এখান থেকে আমরা খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করতে পারি। তার আগে আমি একটু কথা বলে রাখি, কুলম্বের সূত্রটি বা কুলম্বের বল কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তোমরা দেখতে পাচ্ছ আমি সংজ্ঞাতে বলছি নির্দিষ্ট মাধ্যম, তার মানে মাধ্যমের উপর নির্ভরশীল, চার্জের উপর নির্ভরশীল, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল। এটা তোমাদের সাধারণত আসে যে কুলম্ব বল কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে মাধ্যমের উপর নির্ভরশীল, চার্জের উপর নির্ভরশীল, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল। এখন আলোচনায় আসি কুলম্বের সূত্র বা কুলম্ব বল এবং মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য কি। দুইটি বলে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দুইটি বলে সংরক্ষণশীল বল, অর্থাৎ কোন পথে সম্পূর্ণ হয়েছে তার উপর নির্ভর করে না। দুইটি বলে আমাদের কেন্দ্রীয় বল এবং দুইটি বলে শূন্য স্থানে কাজ করতে পারে। তাহলে বৈসাদৃশ্য কি? বৈসাদৃশ্য দেখো, কুলম্ব বলটি চার্জের ধর্মের উপর নির্ভরশীল করে, অর্থাৎ সেটা যদি ধনাত্মক হয় দুইটায় তাহলে বিকর্ষণ করবে, আর যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয় তাহলে আকর্ষণ করবে। তার মানে কুলম্ব বল আকর্ষণ এবং বিকর্ষণ ধর্মী। মহাকর্ষ বল শুধুমাত্রই আকর্ষণ ধর্মী। তারপর বলা হচ্ছে এই বল বেশ শক্তিশালী। মহাকর্ষ বল যেহেতু দূরত্বের কারণে বারবার চেঞ্জ হয় এবং মহাবিশ্বের মধ্যে সবচেয়ে দুর্বল বল, এই কারণে মহাকর্ষ বল হচ্ছে দুর্বল বল, কিন্তু কুলম্বের বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এই বল সংশ্লিষ্ট মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। মাধ্যম যদি পরিবর্তন হয়ে যায় তাহলে শূন্য মাধ্যমেই সবচেয়ে বল বেশি হয়, অন্য কোনো মাধ্যমে বলের পরিমাণটি কমে যায়, কুলম্ব বল। আর মহাকর্ষীয় বল কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসগুলোকে যত্ন সহকারে দেখার জন্য এবং তোমাদের সকলের অংশগ্রহণ একান্তই কামনা করে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।